নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। পিক্সেল ল্যাব থেকে আমি অজিত কুমার সাহা, সিনিয়র ওয়েব ডেভেলপার। আজকে আমরা এসেছি স্কিল ডেভেলপমেন্ট আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিক কোর্স বা ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টালের সেকেন্ড ক্লাস। আজকে আমরা গত ক্লাসে শিখেছি ওয়ার্ডপ্রেস কি, কেন ওয়ার্ডপ্রেস আমাদের নেট দুনিয়া বা মানুষের মধ্যে কেন এত জনপ্রিয়। আজকে ডিজিটাল দুনিয়ায় ওয়ার্ডপ্রেসের গুরুত্বটাও আমরা দেখেছি এটা কত পরিমাণ মানুষের কাছ থেকে চাহিদা, ভালোবাসা এবং নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। আজ আমরা জানতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস বেসিক কোর্সের দ্বিতীয় ক্লাসে। এই ক্লাসটিতে আমরা আসলে কি শিখব? আজকের এই ক্লাসের মূল টপিকটি হবে লোকাল হোস্ট ও লাইভ সার্ভার। লোকাল হোস্ট কি এবং লাইভ সার্ভার কি, আমরা সার্ভার নিয়ে কিছুটা আলোচনা করব। সেই সাথে আমরা দেখব wordpress.com এবং wordpress.org এর মধ্যে পার্থক্য কি। আপনি যদি একজন বিগিনার হন তাহলে এই বিষয়গুলো না জানলে ওয়ার্ডপ্রেস শেখার পথে অনেক কনফিউশন তৈরি হয়। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে দেখার জন্য, কারণ এই ক্লাস শেষে আপনার ওয়ার্ডপ্রেসের বেসিক ধারণা আরও পরিষ্কার হয়ে যাবে। চলুন আমরা মূল অংশে চলে যাই। সুস্বাগতম জানাই আমাদের ওয়ার্ডপ্রেস দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা শিখব এই ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টাল কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের এই ক্লাসটিতে আমরা বেসিক কিছু জিনিস আরও একটি কিছু শিখব, যেটা আমার ওয়ার্ডপ্রেস বা সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে আমাকে খুব কাজে দেবে। যেমন কি জানতে হবে, যেমন আমরা যদি বলি লোকাল হোস্ট কি বা ওয়ার্ডপ্রেস শেখার ক্ষেত্রে এটি কেন ব্যবহার করা হয়, ওয়ার্ডপ্রেস চালানোর জন্য কোন কোন সফটওয়্যার প্রয়োজন, লোকাল হোস্ট এবং লাইভ সার্ভারের মধ্যে মূল পার্থক্যটা কি, এই ধরনের 10 রকম প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে আজকে আমরা আমাদের মূল ক্লাসটিতে চলে যাই। আজকে আমরা প্রথমেই শিখব লোকাল হোস্ট কি এবং ওয়ার্ডপ্রেস শেখার ক্ষেত্রে এটি কেন ব্যবহার করা হয়। লোকাল হোস্ট আসলে হলো নিজের কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করা। ওয়ার্ডপ্রেস শেখার জন্য এটি খুবই নিরাপদ ও সহজ একটি মাধ্যম বা সহজ একটি সার্ভার বলা চলে, যেটার মধ্যে কোনো খরচ নেই, যেটা আমরা সহজ এবং খুব নিরাপদভাবে ব্যবহার করতে পারি। সেই সাথে এই সফটওয়্যারটি সম্পূর্ণরূপে ফ্রি, মানে ওপেন সোর্স একটি সফটওয়্যার। লোকাল হোস্ট প্রয়োজনীয় সফটওয়্যার। লোকাল হোস্ট আমাকে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি যদি শুরুতেই বলি যে লোকাল হোস্ট কয় ধরনের থাকে, প্রথমে আমাকে বুঝতে হবে ভার্সনগুলো। আমার কি কি ভার্সন আছে? উইন্ডোজ আছে, ব্রাউজার আছে, লিনাক্স আছে, ওএস আছে। ওএসটা কি? যারা ম্যাক ব্যবহার করে তাদের জন্য, যারা লিনাক্স ব্যবহার করে তাদের জন্য আলাদা করে একটি ভার্সন রয়েছে। ঠিক আছে, এগুলো পিএইচপি এবং ডাটাবেস চালাতে সাহায্য করে। আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু গুগলে চেক করি, আমরা একটু চলে যাব জ্যাম্পে চলে যাব। আমরা যদি জ্যাম্পটাকে একটু দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে শুরুতেই আছে জ্যাম্প ফর উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজ বলতে এখন কোন কোন উইন্ডোজে সাপোর্ট করবে সেই ভার্সনগুলো এখানে লেখা আছে, যেমন 8.0, 8.1, 8.2। ঠিক আছে, এখানে আমার যে ফাইলগুলো রয়েছে এটা পুরোটাই উইন্ডোজের জন্য ফাইলগুলো রাখা হয়েছে। এরপর আমরা যদি একটু দেখি জ্যাম্প ব্রাউজার, যেটা আমার ব্রাউজার ভার্সন। ঠিক আছে, আরেকটা আছে লিনাক্স, এগুলোর জন্য আলাদা আলাদা করে ভার্সন তৈরি করা আছে। এখন বলতে পারেন যে এই জিনিসগুলো আমরা কারা কখন ব্যবহার করব। আসলে আমরা যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি বা কাজ করছি, আমাদের তেমন হাইলি কনফিগারেশন কোনো কম্পিউটার দরকার হয় না। ঠিক আছে, এখন আমার কাছে যে বেসিক কম্পিউটারটা আছে বা যে জিনিসটা আমার প্রথম অবস্থায় আছে, সেই প্রথম অবস্থার কম্পিউটারটাকে একটা লোকাল হোস্ট বানানোর জন্য যতটুকু দরকার ঠিক সেটাই। ঠিক আছে, এটার জন্য হতে পারে যে জ্যাম্প আমার কম্পিউটারে সাপোর্ট করছে না। যদি আমার কম্পিউটার সাপোর্ট না করে জ্যাম্প, তাহলে ওয়াম্প সাপোর্ট করবে। যদি ওয়াম্প সাপোর্ট না করে লোকাল ডব্লিউপি সাপোর্ট করবে। এটি 3 ধরনের সফটওয়্যার, জ্যাম্প এবং ওয়াম্প, এই দুইটি সবচেয়ে বেশি জনপ্রিয় মানুষের মধ্যে। এটা
এটা লোকাল হোস্ট হলেও এটা এক ধরনের লাইভ সার্ভার। এটা আমরা পরবর্তীতে জানবো লোকাল ডাব্লিউপিকে বা লোকাল হওয়া সত্ত্বেও সে কেন লাইভ। ঠিক আছে, এই বিষয়টা আমরা জানবো। এখন আমরা আরেকটা কোশ্চেনে আসি যে লোকাল হোস্ট বনাম লাইভ সার্ভার। লোকাল হোস্ট আমরা সহজ ভাষায় শিখব যে লোকাল হোস্টটা কি। লোকাল হোস্ট হচ্ছে নিজের কম্পিউটার। আমি যখন একটি কাজ করব বা আমার যখন ওয়েবসাইটে কাজ করার দরকার হবে, সেই জিনিসটাকে আমি নিজেই ক্লায়েন্ট এবং নিজেই হচ্ছে ওনার। আমি নিজেই অথরাইজ এবং আমি নিজেই ক্লায়েন্ট। এর অর্থ হচ্ছে আমি আমার নিজের যে বেসিক কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটাকে একটি সফটওয়্যারের মাধ্যমে আমি একটি সার্ভার বানিয়ে নিলাম। সেই সার্ভার বানানোর পরে কি হলো, সার্ভার বানানোর ফলে সে আমাকে একটি সার্ভার দিচ্ছে যেটি দিয়ে আমি দেখতে পাচ্ছি, আমি আমার প্র্যাকটিস করতে পারছি এবং আমি আমার প্রজেক্টগুলো হ্যান্ডেল করতে পারছি। আর লাইভ সার্ভার হলো যেগুলো ইন্টারনেটে প্রকাশিত। ইন্টারনেটে প্রকাশিত কেমন, যেমন আমরা আবার একটু গুগলে চলে যাই। যেমন হচ্ছে জ্যাম্প ডাউনলোডার, যেটা ওপেন সোর্স আমরা আগেই জেনেছি। আমরা যখন সার্চ করেছিলাম, আবার একটু দেখাচ্ছি, আমরা যখন সার্চ করেছিলাম জ্যাম্প ডাউনলোড, এটা কিন্তু একটা লাইভ সার্ভার। এখানে আমরা গুগলে যে জিনিসগুলো দেখতে পারি বা ইন্টারনেটের মাধ্যমে যে জিনিসগুলো আমরা সহজেই পেয়ে যেতে পারি ইন্টারনেটে বা অনলাইনে, সেই জিনিসগুলোকে আমরা লাইভ সার্ভার বলি। লোকাল হোস্ট কেন কাজ করা ভালো, এখানে একটা সহজ সমাধান আছে যে আমি লাইভ সার্ভারে কেন কাজ করব না বা আমি লোকাল হোস্টেই কেন কাজ করব। এখন আমি আগে একটু জানি যে লোকাল হোস্টে কি কি আমাকে সুবিধা দিয়ে থাকে। লোকাল হোস্ট প্রথমেই আমাকে যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে ভুল করলে সমস্যা নেই। সমস্যা নেই কেন? কারণ এই যে ভুলটা হচ্ছে সেটা আমি সমাধান করার জন্য সুযোগ পাবো। এইটা যখন ভুল হচ্ছে, যখন আমি কাজ করছি, কাজের ফলে ভুল হচ্ছে, সেই ভুলটা আমি নিজেই সমাধান করতে পারছি, আমি দেখতে পাচ্ছি। অন্য কেউ বা আমার দর্শনার্থী বা আমার ক্লায়েন্ট বা হচ্ছে আমার মার্কেট প্লেস দেখার আগে আমি নিজেই এই জিনিসগুলো দেখে রাখছি। দেখে যে সমস্যাটা বা ভুলটা আমি ডিটেক্ট করতে পেরেছি, সেই জিনিসটা আমি সমাধান করতে পারছি। এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে ইন্টারনেট ছাড়াই কাজ করা যায়। ঠিক আছে, এটার জন্য আমার কোনো ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে না, আমি যে কোনো সময় কাজ করতে পারছি। এবং এটা পুরোটাই ফ্রি, আমাদেরকে ফ্রি সেবা দিয়ে থাকে ওপেন সোর্স। এবং সেই সাথে আমরা জানি এটা একটা নিরাপদ সাইট। এবং অনেকে বলতে পারেন যে ভাই, আমি যখন লোকাল হোস্টে কাজ করব বা লোকাল হোস্টে যে আমি কাজটা করছি সেটা কি অনলাইনে দেখতে পারবো কিনা। না, আপনি যখন লোকাল হোস্টে কাজ করছেন সেটাকে আমি যতক্ষণ না পর্যন্ত পারমিশন দিচ্ছি বা আমি যতক্ষণ না পর্যন্ত সেটাকে লাইভ সার্ভারে নিয়ে যাচ্ছি, সে কখনোই এই জিনিসটি ইন্টারনেটে প্রকাশিত হবে না বা ইন্টারনেটে কেউ এই জিনিসটাকে সার্চ করলে দেখতে পারবে না। এটা শুধু লোকাল হোস্টের মাধ্যমেই দেখতে পারবে। তবে কখন দেখতে পারবে সেই জিনিসটা আমরা এখন জানব। তো আমরা আরেকটি কোশ্চেন থাকে যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে wordpress.com কি বা wordpress.org কি, বা এই দুইটার মধ্যে পার্থক্যটাই বা কি, কেন আমরা আলাদা আলাদা ব্যবহার করি। আমরা সহজ ভাষায় একটু জানার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমেই দেখব wordpress.comটা কি। wordpress.com হচ্ছে একটি হোস্টেড প্ল্যাটফর্ম, সেই সাথে কন্ট্রোল সীমিত বা বিগিনারদের জন্য। ঠিক আছে, বা এটাকে আমরা এক ধরনের কমার্শিয়ালও বলতে পারি, কারণ wordpress.com এ যে প্লাগইনস বা থিমগুলো রয়েছে সেগুলো অধিকাংশই হচ্ছে পেইড ভার্সন, যেগুলো কমার্শিয়াল জন্য ব্যবহার হয়। ঠিক আছে, এখানে আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে wordpress.org। এটা কি? এটা হচ্ছে ফ্রি সফটওয়্যার এবং এটা আমাদেরকে সম্পূর্ণ কন্ট্রোল দিয়ে থাকে। এবং এই ওয়ার্ড যেটা সম্পূর্ণটাই প্রফেশনালদের জন্য, প্রফেশনালি কাজ করার জন্য। আমরা যদি এক কথাই জানতে চাই, সেটা হচ্ছে wordpress.com ভার্সেস wordpress.org। wordpress.com এ আমাদের পদচারণা সীমিত থাকে, এখানে আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না, আমরা চাইলেই অনেক অ্যাক্সেস নিতে পারি না, অনেক কাজ আমাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। ঠিক আছে, আর কিন্তু wordpress.org তে দেখা যায় আমার যেটা দরকার, যে জিনিসটা করা দরকার আমি সেটাই, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা রয়েছে wordpress.org তে। ঠিক আছে, এখন হচ্ছে কোনটি কেন ব্যবহার করব।
এখন আমরা তো একটু আগে জানলাম যে wordpress.com বা wordpress.org এর মধ্যে পার্থক্যটা কি বা এটা আমরা কেন ব্যবহার করি। এখন হচ্ছে আসলে এটা আমরা কে ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব, কি কাজে ব্যবহার করব, এটাও তো একটু জানা দরকার। যেমন হচ্ছে কোনটি কেন ব্যবহার করবেন। ওয়েব ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং এর জন্য wordpress.org সবচেয়ে ভালো। ঠিক আছে, কারণ ফ্রিল্যান্সিং যারা করে তার অধিকাংশই থাকে জিরো থেকে, মানে বিগিনার লেভেল থেকে। যারা বিগিনার লেভেল থেকে শুরু করে, ওনারা চাইলেই একটা পেইড ভার্সন কিনতে পারে না, বা চাইলেই একটার পিছনে ইনভেস্টমেন্ট করাটা খুবই কষ্টসাধ্য হয়ে থাকে। সেজন্যই মূলত এই জিনিসটা তৈরি করা হয়েছে। এখানে আরেকটু বলে রাখি, ওয়ার্ডপ্রেস যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্লগ তৈরি করার জন্য, একদম ব্লগারদের জন্য, ব্লগ পোস্ট বা হচ্ছে ব্লগ ওয়েবসাইট তৈরির জন্য হয়েছিল। কিন্তু যুগের কাল বিবর্তনে বা যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে ওনারা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন এই যে একটু আগে আমরা জেনেছিলাম যে ভাই আমি যখন লোকাল হোস্টে কাজ করব এই জিনিসটা লাইভ দেখতে পারবো কিনা, বা জিনিসটা আসলেই আমি সরাসরি কেউ আমাকে দেখতে পারছে কিনা। এই যে এখানে লেখা আছে, তখন আমরা বলেছিলাম যে না, দেখতে পারছে না। হ্যাঁ, আমরা যখন লোকাল হোস্টে কাজ করি তখন আমাদেরকে কেউ দেখতে পারে না। বাট অনেকে বলতে পারে যে ভাই লোকাল হোস্ট দিয়ে কি লাইভ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই লাইভ করা সম্ভব। এটা যদি লাইভ না করি তাহলে আমি যে একটি ওয়েবসাইট বানালাম বা একটা ওয়েবসাইট ডেভেলপ করলাম সেটার আমার কোনো গুরুত্ব থাকবে না। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা যখন লোকাল হোস্ট থেকে একটি লাইভ সার্ভার রূপান্তর করব বা লাইভ সার্ভার নিয়ে যাব, সেটার জন্য আমাকে অবশ্যই মাইগ্রেশন প্লাগইন দরকার হবে, অথবা ম্যানুয়াল আপলোড করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে জানবো। আজকে শুধু আমরা জেনে যাচ্ছি বেসিকের জন্য। আমরা যখন আমাদের বেসিকটা ক্লিয়ার হবে, আমরা যখন টেকনিক্যাল পার্টগুলোতে যাব বা আমরা হাতে কলমে শিখবো, আমরা হাতে কলমে কাজ করব, ঠিক সেই সময়টা আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে কাজগুলো করার জন্য। এজন্যই আমরা সবার প্রথমে আগে আমাদের বেসিকগুলো ক্লিয়ার করে নিচ্ছি। এখানে আরেকটু কিছু কথা আসলে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে HTML, CSS ভার্সেস PHP। যেমন ওয়ার্ডপ্রেস আমরা জানি যে এটা পুরোটাই হচ্ছে একটা PHP প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখন আমরা একটু জানি যে HTML, CSS কি। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি, বা ডাইনামিক ওয়েবসাইট কি, স্ট্যাটিক ওয়েবসাইট কি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা জেনেছিলাম। আমরা এটাও জেনেছিলাম যে কোন ওয়েবসাইটটার চাহিদা মানুষের কাছে বর্তমানে সবচেয়ে বেশি। আমি বলবো আমার ব্যক্তিগত মতামত যে দুইটা ওয়েবসাইটের চাহিদা 50-50% রয়েছে। বাট এখানে আমরা যদি গুগল করি বা অন্য সাইটগুলোতে একটু গবেষণা করি, সেখানে দেখা যায় এই জিনিসগুলোর চাহিদা কম বেশি হতে পারে। ঠিক আছে, যেমন HTML, CSS ক্ষেত্রে HTML, CSS এগুলোকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, এটা আমরা আগেই জানি। ঠিক আছে, সেই সাথে এটাকে আরও একটা ভাষা বলে, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আরেকটা বলে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, যেমন একটা হচ্ছে রান টু ব্রাউজার লেখা আছে। এখন রান টু ব্রাউজার এটা যদিও সংক্ষেপ হয়েছে, আমি একটু এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে আপনাদের সহজ হবে। যেমন হচ্ছে আমার যখন একটি HTML ফাইল থাকবে, সেটা এজন্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওই HTML ফাইলটাকে আমার HTML বা CSS ফাইলগুলোকে আমরা ডিরেক্টলি থার্ড পার্টি বা থার্ড কোনো কিছুর সাহায্য ছাড়াই আমরা হচ্ছে শো করাতে পারি বা ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে পারি। ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস বা PHP ভার্সনগুলো আছে বা CMSগুলো আছে, সেগুলোর জন্য কিন্তু আমার এগুলো দরকার হচ্ছে না। হ্যাঁ, এবং HTML, CSS দিয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় সেগুলো অবশ্যই একটি স্ট্যাটিক ওয়েবসাইট। হ্যাঁ, সেই সাথে PHP আমরা এটাও জানি যে এটাও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সে সাথে এটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমরা সামনের ক্লাস দেখাবো, যদিও আমাদের ওয়ার্ডপ্রেসের এই ক্লাসটিতে দেখানোর বেশি একটা সুযোগ নেই, যদিও কিছু কিছু জায়গায় আমাদের HTML এবং CSS এর কাজ দেখাবো, বা কিছু জিনিস আপনাদেরকে শিখতে হবে অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য। অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে আপনাকে কিছুটা কোডিং বা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা থাকতে হবে, একদমই যে ধারণা থাকতে হবে না তা না। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাই আপনারা তো বলেছিলেন যে আসলে ওয়ার্ডপ্রেসের জন্য কোনো কোড দরকার হয় না। হ্যাঁ, বাস্তবেই দরকার হয় না, বাট আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব বা থিম ডেভেলপমেন্টে যাব বা থিম কাস্টমাইজেশনে যাব বা কিছু র কোড
কিছু কিছু কাজ করতে গেলে আমাদেরকে র কোডের কাজ করতে হবে। হ্যাঁ, এডিশনাল কিছু সিএসএস আছে যেগুলো ওয়ার্ডপ্রেস বলে যে তোমার যদি এই জিনিসটা পছন্দ না হয় তাহলে তুমি চাইলে সেটা চেঞ্জ করতে পারো। তবে চেঞ্জ করতে হলে একটাই শর্ত দেওয়া আছে, চেঞ্জ করতে হলে তোমাকে অবশ্যই সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিংয়ের মাধ্যমে চেঞ্জ করতে হবে, যেমন লাইক HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দ্বারা শেখাতে হবে। সেই সাথে আমরা এটাও জানি যে পিএইচপি বা CMS প্ল্যাটফর্ম এগুলো কিন্তু ডাইনামিক ওয়েবসাইট। এখন আমাদের আসলে বুঝতে হবে যে আসলে পিএইচপিটাকে রান করানোর জন্য আমাদের কি কি জিনিস দরকার হবে। তার আগে নিচে যে লেখাটা আছে আমরা একটু পড়ে নিই। আমরা চাইলেই অ্যাপাচি একটা ডাটাবেস এর একটা ফাইল ম্যানেজারকে আলাদা আলাদা ইনস্টল করতে পারি, অথবা আমরা একটি প্যাকেজে ইনস্টল করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পিএইচপিটাকে রান করানোর জন্য আমার কি দরকার হবে? আমার দরকার হবে একটি সার্ভার। কারণ পিএইচপি ফাইল কখনো সার্ভার ছাড়া বা তার একটি মাদার ছাড়া সে কখনোই হচ্ছে জিনিসটাকে রান করাতে পারবে না। সে কি করবে? আমি যদি পিএইচপি কোড লিখি, আমি যদি তাকে সার্ভার না দেই, তাহলে হচ্ছে সে ওই কোডটাকে ডিরেক্ট প্রিন্ট করে দিবে, কিন্তু ওটার কোনো আউটপুট আসবে না। ঠিক আছে, ওটার যখন আউটপুট আসবে না তখন হচ্ছে ওটা আমি দেখতে পারবো না যে আসলে আমি কোড করে কি মাধ্যমে করেছি। ঠিক আছে, যেমন সার্ভার। এখন সার্ভার রান করার জন্য আমার দরকার হবে অ্যাপাচি দরকার হবে। ঠিক আছে, আর MySQL কি? আমরা অনেকেই জানি MySQL মানে হচ্ছে ডাটাবেস। আমাদের একটি ডাটাবেসের দরকার হবে। ঠিক আছে, সেই সাথে আমাদের দরকার হবে একটি ফাইল ম্যানেজার। ফাইলগুলোকে, আমাদের যে ফাইলগুলো হচ্ছে সেগুলোকে ম্যানেজ করার জন্য আমাদের একটি ফাইল ম্যানেজার দরকার হবে। এখন এই জিনিসগুলো আপনারা চাইলে আলাদা আলাদা করে ইনস্টল করে নিতে পারেন, আলাদা আলাদা করে নিজের কম্পিউটারে সেট আপ করতে পারেন। সেই কথাটাই একটু আগে এখানে লেখা আছে যে আপনারা চাইলে অ্যাপাচি, একটি ডাটাবেস এবং একটি ফাইল ম্যানেজারকে আলাদা আলাদাভাবে ইনস্টল করতে পারবেন, অথবা একটি প্যাকেজ ইনস্টল করতে পারবেন। এখন কথা হচ্ছে প্যাকেজটা কি আসলে? প্যাকেজটা হচ্ছে সার্ভার, একটা অ্যাপাচি, ডাটাবেস, ফাইল ম্যানেজার, এই তিনটা মিলে তৈরি হয় আমার একটি সার্ভার। এই তিনটি যখন একটার ভিতরে থাকবে তখন সেটাকে আমরা প্যাকেজ বলি। তো আসুন আমরা আসলে দেখি যে প্যাকেজের মধ্যে কি কি আছে বা আমার কি কি সফটওয়্যার দরকার। যেমন প্রথমেই প্যাকেজের মধ্যে আমরা জানি লোকাল হোস্টের জন্য যেমন হচ্ছে জ্যাম্প, ওয়াম্প, হ্যাঁ, উইন্ডোজ ভার্সনের জন্য, লিনাক্সের জন্য ল্যাম্প বলি আমরা ওটাকে, ম্যাক বা আইওসের জন্য সেটাকে ম্যাম্প বলি। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষয়। সেই সাথে আরেকটা আছে, আমাদের রুট ফোল্ডারগুলো জানতে হবে। কারণ হচ্ছে রুট ফোল্ডারগুলো কি, আমি একটু সহজ ভাষায় বলি, একটু পরে আমি ব্যাখ্যা করব। সহজ ভাষা হচ্ছে রুট ফোল্ডার যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মেইন ফাইল, সার্ভারের মেইন ফাইল। হ্যাঁ, আমি যদি আমার পানি খেতে হবে, সেই পানি খাওয়ার গ্লাসে যদি আমি পানি না ঢেলে বাইরে পানিটা ঢালি তাহলে কিন্তু গ্লাসও ভরবে না, আমিও পানি খেতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপরে আমরা আরো সহজভাবে বুঝবো জিনিসগুলো আসলে কি। এই যে আমরা বলেছিলাম, আমরা এখানে চলে এসেছি যে জ্যাম্প বা ওয়াম্প রুট ফোল্ডার কি। আমরা একটু আগে আপনাদেরকে একটু উদাহরণ দিয়েছি। তো হচ্ছে আমরা আরেকটু পড়ি যে রুট ফোল্ডার হলো সেই প্রধান ফোল্ডার যেখানে আপনার লোকাল হোস্টের যে সকল ওয়েবসাইট থাকবে, সকল ওয়েবসাইটের ফাইল রাখা হয় বা রাখা যাবে এবং রাখতে হবে। আপনি যদি কোনো কারণে ওয়েবসাইটের ফাইলটা লোকাল হোস্টের ভিতরে না রাখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইটটি রান করবে না বা সার্ভার হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে চিনতে পারবে না। আচ্ছা, এখন কোনটার ক্ষেত্রে রুট ফোল্ডার কেমন হয় আমি কিভাবে বুঝবো? আমি হচ্ছে দুইটা উদাহরণ দিয়ে থাকি, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি ওয়াম্পের কথাটাই আমি যদি সবার প্রথমে বলি, ওয়াম্পের রুট ফোল্ডার কোথায় থাকে বা কী রকম দেখতে হয়। যেমন হচ্ছে আমরা যখন ওয়াম্পটা ইনস্টল করব তখন আমরা শুরুতেই ইনস্টল করব সি ড্রাইভে, আমাদের কম্পিউটারের সি ড্রাইভে ইনস্টল করব। এখন অনেকের কম্পিউটার আছে যেগুলো 64 বিট, হ্যাঁ, 64 বিট। এখন বলতে পারেন যে ভাই আমি 64 বিটটা কীভাবে চেক করব? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে চলে যাবেন দিস পিসি থেকে জাস্ট প্রপার্টিসটা ওপেন করে নেবেন। একটু সময় নিতে পারে, 1 থেকে 2 মিনিট, সেই জিনিসটিও লক্ষ্য রাখবেন।
আচ্ছা, আমাদের কাছে যখন চলে আসলো তখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার সিস্টেম টাইপ দেওয়া আছে। এখানে আমার সিস্টেম টাইপ দেওয়া আছে, সিস্টেম টাইপ 64 বিট। ঠিক আছে, এখানে আমার 64 বিটের ফাইলগুলো আমরা এখানে সাজেস্ট করতে পারবো। আমরা হয় আরেকটি ক্লাসে না হয় আমরা 64 বিট নিয়ে আলোচনা করব। এখন আমরা চলে আসি আমাদের আবার প্রেজেন্টেশনে। ঠিক আছে, এই জন্য দেখাচ্ছে এখানে ওয়াম্পের যার কম্পিউটারে যেটা সাপোর্ট করবে। আমার কাছে 64 বিট সাপোর্ট করেছে, আপনার কাছে নর্মালটাই সাপোর্ট করতে পারে, যেটা 32 বিট আছে সেটাই সাপোর্ট করতে পারে। সেক্ষেত্রে এরকম দেখাবে। ঠিক আছে, সেক্ষেত্রে সি ড্রাইভের ভিতরে ওয়াম্প লেখাটা আসবে, আর যার কাছে 64 বিট সাপোর্ট করবে তার কাছে দেখাবে ওয়াম্প 64। ঠিক আছে, আমরা যখন এটা পেয়ে গেলাম, এটার ভিতরে গেলে আমরা একটি ফাইল পাবো www। এটাই হচ্ছে মেইন রুট ফাইল বা হচ্ছে আমাদের লোকাল হোস্টের মেইন ফাইল, এবং এই জিনিসটার ভিতরেই আমরা সকল ওয়েবসাইটের কাজ করব, এবং এটার ভিতরেই মূলত আমাদের সকল কিছু স্টোর হয়ে থাকবে। যদি এই ফোল্ডারটা না থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমার ইনস্টলেশনে ভুল আছে, অথবা আমার ইনস্টলেশন হয়েছে বা কোনো কারণে আমি ডিলিট করে দিয়েছি, সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, এটা তো ওয়াম্পের ক্ষেত্রে গেল। এখন জ্যাম্পের ক্ষেত্রে আমি যদি বলি, জ্যাম্পের ক্ষেত্রে হচ্ছে যেমন সি ড্রাইভে যাব আমরা, জ্যাম্পটাকে এটার মধ্যে আবার কোনো বিট নেই, এটা জাস্ট এভাবেই দেখাবে, জ্যাম্প আকারেই চলে আসবে। ঠিক আছে, জ্যাম্প আকারেই চলে আসবে, এবং হচ্ছে এইটার মেন ফাইল হচ্ছে htdoc। এটার মেন ফাইলের নাম হচ্ছে htdoc, এটাকে আমরা htdoc নামে পরিচিত। ঠিক আছে, সহজভাবে বললে এটাই আপনার লোকাল সার্ভার ওয়েবসাইট রাখার জায়গা। ঠিক আছে, মানে লোকাল হোস্টের ভিতরে যে মেন ফাইলগুলো থাকবে সেই জিনিসগুলোই হচ্ছে এটা। আচ্ছা, সেই সহজভাবে যদি আমি আবার একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে ধরেন আমি কয়েকটা ফাইল ক্রিয়েট করি। ধরেন আমি একটা অ্যাক্সেস নিলাম। ঠিক আছে, আরেকটি হচ্ছে আমি একটা পাওয়ার পয়েন্ট নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমি দুইটা ফাইল নিয়ে নিলাম, একটা মাইক্রোসফট অ্যাক্সেস আর একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। এখন হচ্ছে এই দুইটা জিনিস যদি এখানে আমার থাকে, এই দুইটা জিনিস তো যে কোনো সময় হারিয়ে যেতে পারে। হ্যাঁ, বাই চান্স যদি এই দুইটা জিনিস হারিয়ে যায় তখন আমি কোথায় খুঁজে পাবো? সেটার জন্য আমি কি করলাম, জাস্ট একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম মেন ফাইল, আমি নাম দিলাম। সেখানে জাস্ট এই দুইটাকে আমি যদি কপি করে দিই বা পেস্ট করে পাঠিয়ে দিই, তাহলে এটা কি হচ্ছে, এটার ভিতরে চলে গেল। এটার ভিতরে চলে যাওয়ার পরে এই দুইটা সেম এইখানেই রয়ে গেল। তার মানে কি হলো, যে একটা মেইন ফাইলের ভিতরে আমার সকল জিনিস রয়ে গেল, যেটা গোছানো আকারে রইল, যেটা দিয়ে আমি কাজগুলো করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমরা তো তাহলে সফটওয়্যার সম্পর্কে জানলাম, সফটওয়্যার ব্যাখ্যাগুলো জানলাম, এবং সে সাথে জানলাম যে এগুলো রুট ফাইল বা মেইন ফাইল কোথায় থাকে বা এগুলোর নাম কি। ঠিক আছে, এখন আমরা একটু সহজ উদাহরণ দিয়ে বুঝি। এটা হচ্ছে জ্যাম্প বা ওয়াম্প, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই হবে। আমি একটু জাস্ট সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাকে চেষ্টা করছি। ওয়াম্প বা জ্যাম্প হচ্ছে একটি বাড়ি। হ্যাঁ, মানে সফটওয়্যার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বাড়ি, এবং বাড়ি তো আমি যে কোনো জায়গায় করতে পারবো না। বাড়িটা করার জন্য আমার একটা স্পেসিফিক বা নির্দিষ্ট জায়গা দরকার। সেই জায়গাটা হচ্ছে আমার www বা জ্যাম্পের ক্ষেত্রে htdoc। ঠিক আছে, এটাই হচ্ছে জায়গা, অথবা এটাও বলতে পারি যে সেই বাড়ির মূল রুম, বা আমাদের থাকে যে আমাদের 4-5টা রুম নিয়ে একটি বাড়ি হয়, আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে ওই যে একটা রুম আছে, ওই রুমটা হচ্ছে আমাদের মেইন রুম, যেখানে সব কিছু থাকে বা সবাই মিলে আলোচনা করি, সবাই মিলে বসি, কথা বলি। ঠিক আছে, বা দরবার টাইপ যে রুমগুলো থাকে। ঠিক আছে, সেই জিনিসটাকে বোঝানো হয়েছে আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ফোল্ডার থাকে। আমি আপনাকে একটু আগে দেখিয়েছি যে আমার বিভিন্ন ধরনের ফাইল রয়েছে, সেগুলোকে ম্যানেজ করার জন্য আমি একটি ফাইল খুলে জাস্ট ওটার ভিতরে ইনপুট দিয়ে দিলাম। ঠিক সেই জিনিসটাই
আমি যখন একসাথে ৩টা-৪টা ওয়েবসাইট বানাবো বা একসাথে ৩টা-৪টা ওয়েবসাইটে কাজ করব, তখন হচ্ছে আমার প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা, আলাদা ডাটাবেস দরকার হবে। সেই সাথে প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা ফাইল দরকার হবে। না হলে আমি জিনিসগুলোকে ম্যানেজ করতে পারবো না, জিনিসগুলো হারিয়ে যেতে পারে বা জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে দেখা যাবে আপনি দিন শেষে এতটা কষ্ট করেছেন কিন্তু এটার আউটপুট কোনো কিছুই আসেনি। ঠিক আছে? আপনাকে ম্যানেজ করাটাও জানতে হবে এবং সেই ম্যানেজ করাটা সহজ করার জন্যই মূলত ওনারা একটি মেইন ফাইল দিয়ে রাখছে যেটাকে আমরা রুট ফাইল নামে জানি। এখন হচ্ছে রুট ফাইলের আসলে কাজটা কি? সেটাও আমাদেরকে একটু জানতে হবে। যেমন হচ্ছে রুট ফোল্ডারে আমরা এতক্ষণ বিশ্লেষণ করেছি, আমার কথা হয়তো বুঝতে পেরেছেন। তারপর আমি আরেকটু বলি, যেমন হচ্ছে ওয়েবসাইটে ফাইল রাখা, আপনার HTML, CSS, PHP, ওয়ার্ডপ্রেস সব ফাইল এক জায়গায় থাকে। ঠিক আছে? এখানে সবাই একত্রে রাখা হয় আর কি। লোকাল হোস্ট ওয়েবসাইট দেখানো। ঠিক আছে? মানে লোকাল হোস্টে যে আমি ওয়েবসাইটগুলো ডিজাইন করছি বা ওয়েবসাইটগুলো তৈরি করছি সেগুলো আমাকে দেখাবে। কারণ আমি যখন তৈরি করবো, আমি যদি দেখতে না পারি যে আসলে কী তৈরি করছি, কোথায় ভুল হচ্ছে, তখন কিন্তু আসলে আমি কোনো ভুল ধরতে পারবো না বা হচ্ছে আমি কোনো আউটপুট দিতে পারবো না। ঠিক আছে? তো যেমন হচ্ছে এই জিনিসটা হচ্ছে এখানে একটু কথা লেখা আছে, যেমন হচ্ছে http://localhost। ঠিক আছে? এই জিনিসটা আমরা আসলে সফটওয়্যার ইনস্টলের পরে জানবো। ঠিক আছে? তখন ওয়াম্প এই www ফোল্ডারের ভেতর ফাইলই লোড করে। ঠিক আছে? যেমন হচ্ছে আমি যখন একটি লোকাল হোস্ট করব বা হচ্ছে একটি লোকাল হোস্টের মাধ্যমে সার্ভার রান করাবো, হ্যাঁ? সার্ভার রান করানোর পরে হচ্ছে আমার যে ফাইলগুলো সে সবগুলো হচ্ছে www ডট, হ্যাঁ? যেমন হচ্ছে এখানে তো আসলে ওয়াম্পের ক্ষেত্রে বলা হয়েছে htdoc। আমি যদি জ্যাম্পের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে হয়ে যাবে htdoc। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জায়গা, ওই যে আমরা একটু আগে দেখছিলাম পেছনের একটি স্লাইডে যে আমরা সি ড্রাইভের ভিতরে ওয়াম্প 64 www ডট, ঠিক আছে, এটার মধ্যে ছিল। এ পর্যন্ত আমরা দেখেছিলাম। ঠিক আছে? আমরা এই পর্যন্ত দেখেছিলাম। ঠিক এই মেইন ফাইলের ভিতরে দেখেন একটু আগে আমরা পড়েছি যে রুট ফাইলে কি কি থাকে। HTML থাকে, একটি CSS থাকে, PHP ফাইল থাকতে পারে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ফাইল থাকতে পারে। ওয়ার্ডপ্রেস ফাইল থাকতে পারে না, আসলে এটা থাকবে। ঠিক আছে? এটা যখন আমরা ইনস্টলেশনে যাব তখন আপনাদের এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো হয়ে গেছে। যেমন জ্যাম্প 64 এর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের মেইন রুট ফাইলেই থাকবে, ঠিক সেরকম জ্যাম্পের ক্ষেত্রেও এটা রুট ফাইলেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে www.htdoc ফোল্ডারের ভিতরে আপনি কি রাখতে পারবেন আর কি রাখতে পারবেন না, কি রাখলে আমার ভালো হবে, কি রাখলে ভালো হবে না, সেটাও তো জানতে হবে। ঠিক আছে? আমরা একটু জেনে নিই। যেহেতু আমরা বেসিক শুরু করেছি, আমরা আসলে আগামী ক্লাস থেকে হচ্ছে আমরা টেকনিক্যাল পার্টটাতে চলে যাব। আজকে আপনাদের এই সুবিধার জন্য মূলত বা আপনাদের বেসিক একদম ফুলফিল ক্লিয়ার রাখার জন্য এই জিনিসগুলো বানানো হচ্ছে। যেমন htdoc ফোল্ডারের ভেতরে আপনি যা রাখতে পারেন। হ্যাঁ, htdoc ফোল্ডারের ভিতরে বা হচ্ছে www মানে রুট ফাইলগুলোর ভিতরে আমার কি থাকে? আমার থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট থাকে। আমার ওয়ার্ডপ্রেস সাইটের পাশাপাশি আমি একটু নিজেকে প্র্যাকটিস করার জন্য, নিজেকে একটু ডেভেলপ করার জন্য, নতুন কিছু ট্রাই করার জন্য আমি একটি প্র্যাকটিস সাইট বা হচ্ছে ডেমো সাইট বানাইতে পারি। হ্যাঁ, যেটা হচ্ছে আমার থাকতে পারে। হ্যাঁ, ডেমো সাইটও থাকতে পারে যে আমি ক্লায়েন্টকে দেখাতে পারি যে হ্যাঁ, আমি এই ধরনের কাজ করতে পারি। টেস্ট প্রজেক্ট থাকতে পারে, সে সাথে পোর্টফোলিও থাকতে পারে। মানে মূলত রুট ফাইলের ভিতরে আমার যা দরকারি জিনিস আছে সবকিছু থাকতে পারে, তবে সবকিছু আলাদা ভাবে থাকতে পারে। দরকার হলে আমরা অ্যাডজাস্ট করতে পারি, দরকার হলে আমরা একসাথে নিয়ে আসতে পারি, মূলত এগুলো থাকতে পারে। এখন হচ্ছে অনেকে বলতে পারে যে ভাইয়া আমি তো সবকিছু করেছি, এখন হচ্ছে আমার ওয়েবসাইটটা কাজ করছে না বা আমার ওয়েবসাইটটা শো করছে না, আমি লাইভে নিতে পারছি না। বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কি হতে পারে? আমরা বেসিক বলতে গেলে ৩-৪টা মেন ইস্যু হয় মূলত। এছাড়া আর কোনো সমস্যা হয় না। এই ২-৩টা সমস্যা যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না।
যেমন হচ্ছে রুট ফাইলের বাইরে কোনো ফাইল রাখা যাবে না, আমরা রাখবোই না। ঠিক আছে, আমরা রুট ফাইলের বাইরে কোনো জিনিস রাখবোই না। যদি আমাদের দরকারি হয় বা ওয়েবসাইটের রিলেটেড কিছু হয়, সেটা আমি অবশ্যই রুট ফাইলের ভিতরে নিয়ে আসবো। যদি রুট ফাইলের ভিতরে নিয়ে না আসি তাহলে হচ্ছে কিন্তু থাকবে না। ঠিক আছে, রুট ফাইলের গুরুত্বটা আমরা দেখবো আগামী ক্লাসে। এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আমার সার্ভার অন নাই। এখন আমি আমার কম্পিউটারটাকে লোকাল হোস্ট বানাইছি একটা সফটওয়্যারের মাধ্যমে। এখন সেই সফটওয়্যারটাই যদি আমি ওপেন না করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা কাজ করবে না। আরও একটা জিনিস হতে পারে, সেটা কি, যে অ্যাপাচি বা মাই এসকিউএল মানে হচ্ছে আমার রুট ফাইল, অ্যাডমিন ফাইল বা হচ্ছে আমার ডাটাবেস ফাইল, এগুলো চালু না থাকলে, এগুলো অফ হয়ে থাকলে, ঠিক আছে, এরকম হতে পারে যে অনেক সময় কাজের চাপে আমি কাজ শুরু করে দিছি কিন্তু আমার সার্ভার অন করতে ভুলে গেছি, তাহলে কিভাবে? ঠিক আছে, সেই সাথে হচ্ছে ফাইল নাম ভুল হলে, হ্যাঁ, আমরা একটা জায়গায় যখন কাজ করব, মূলত আগামী ক্লাসটাতে আমরা দেখব যে একটা নাম ভুল করার কারণে আমাদের কি কি হতে পারে। ঠিক আছে, ফাইলের নাম ভুল করা যাবে না, যে নাম থাকবে সেই নাম দিয়ে আমাকে কাজ করতে হবে। নামটা যদি চেঞ্জ হয় আমার ডাটাবেস মিলবে না, আমার ডাটাবেস না মিললে আমার কোনো কিছুই এক্সাক্ট হবে না। ঠিক আছে, তো এই ছোটোখাটো যে 2-3টা জিনিস আছে, সেই জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। কখনোই চাইবেন না যে এই জিনিসগুলো করি। খেয়াল রাখবেন সবসময় সঠিক ওয়েতে কাজ করা। সঠিক ওয়েতে কাজ করলে ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেনই। তো সেই সাথে আজকে আমাদের বেসিক বা থিওরিক্যাল যে পার্টগুলো ছিল, সে পার্টগুলো হচ্ছে হয়ে গেল। এছাড়া এর বাইরে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আগামীকাল শুরু করব। আগামীকাল বা আমাদের 3 নম্বর ক্লাসটিতে আমরা কি দেখব? আগামীকাল বা আমাদের 3 নম্বর ক্লাসটিতে আমরা দেখব আমরা কিভাবে একটি সার্ভার ডাউনলোড করব, কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব, বা কিভাবে সার্ভারের মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে আসবো, সবকিছুই আমি দেখাবো। ঠিক আছে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে আগামী দিনের শুভেচ্ছা।